অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আজ পড়ে শোনাব আদর্শ হিন্দু হোটেলের দ্বিতীয় পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামান্য একটু বেলা আছে। হাজারি সেটুকু সময়ের মধ্যেই একবার নদীর ধারে ফাঁকা জায়গায় বেড়াইতে গেল। আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে। দুইটি জিনিস আজ বুঝিয়াছে সে। প্রথম, ভালো রান্না সে ভুলিয়া যায় নাই। কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন। দ্বিতীয়, পরের তারে কাজ করিলে মানুষকে মায়াদয়া বিসর্জন দিতে হয়। আজ এমন চমৎকার রান্না মাংসটুকু সে কুসুমকে খাওয়াইতে পারিল না। খাওয়াইতে হইল তাহাদের দিয়া, যাহাদের সে দুই চক্ষু পড়িয়া দেখিতে পারে না। কুসুম যেদিন কাঁথাখানি দিয়াছিল সেদিন হয়তো হাজারির কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছিল কুসুমের ওপর। বয়সে তো সে মেয়ের সমান বটেই, কাজও করিয়াছে মেয়ের মতোই। আজ যদি হাজারির হাতে পয়সা থাকিত তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত। অন্য কিছু দেওয়া তো দূরের কথা, নিজের হাতে অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না। ছেলেবেলাকার কথা হাজারির মনে হয়। তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া যোগাড় যন্ত্র করিতেছেন, পাড়ার অনেক বৃদ্ধা ও পৌরা বিধবাদের সঙ্গে। হাজারি তখন ৮ বছরের ছেলে। সেও ভীষণ বায়না ধরিল গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না। তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয়। সকলে বলিল, তোমারও ছেলেকে কে দেখেশোনা করবে বাপু? অত ছোট ছেলে, আর সেখানে নানান ঝুঁকি, তাহলে তোমার যাওয়া হয় না। হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না বলিয়া তার যাওয়াই হইল না। জীবনে আর কখনোই তার সাগর দেখা হয় নাই, কিন্তু হাজারির মনে মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা হইয়া আছে। হাজারি ভাবিল, যাকে যদি কখনো নিজে হোটেল খুলিতে পারি তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মঝিকে দেখাবো, তুই কোথায় আর আমি কোথায়। হাতে পয়সা থাকলে কালই না হোটেল খুলে দিতাম। কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো আমার নিজের হোটেল হলে। কতকগুলি বিষয় সে খুব ভালো শিখিয়াছে, সে বেশ বুঝিতে পারে। বাজার করা হোটেলওয়ালার একটি অত্যন্ত দরকারি কাজ এবং শক্ত কাজ। ভালো বাজার করার উপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে, এবং ভালো বাজার করার মানেই হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা। ভালো জিনিসের বদলে সস্তা জিনিস, অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না, এমন দ্রব্য খুঁজিয়া বাহির করা। যেমন বাটা মাছ যেদিন বাজারে আকড়া, সেদিন ৬ আনাসের রেল চালানি রাস মাছের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে। হঠাৎ ধরা পড়া বড় কঠিন, কোনটি বাটার পোনা কোনটা রাসের পোনা। পরদিন হাজারি চূর্ণির ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মজির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না, কিন্তু তবুও কাল সামান্য একটু রাধা মাংস লইয়া পদ্মজি যে কাণ্ডটা করিল তাহাতে সে মনোকষ্ট পাইয়াছে খুব বেশি।
পরের চাকরি করিতে গেলে এমন হয়। কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেক দিন করে নাই। এত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকুরির উন্নতি তো দূরের কথা, তাহার সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। একবার ইচ্ছা হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এরকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই। সেখানেও পদ্মজি ঝুড়িতে বিলম্ব হইবে না। কি করা যায়? বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপ না করিলে আর কেহ হোটেলের রাঁধুনিগিরি করিতে আসে না। এখনই গিয়া ডেকচি না চড়াইলে পদ্মজি এক ঝুড়ি কথা শুনাইয়া দেবে। এতক্ষণে উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে। কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুর আসুন, বড় সৌভাগ্য, অসময়ে আপনার পায়ের ধুলো পড়ল। হাজারি বলিল, দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমার তো বয়স দেখায় না। কি বলিস কুসুম? আমার এখনো বেশ খাটবার ক্ষমতা আছে, তুই কি বলিস? হাজারের কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময় কিছু কৌতুকে সুরে বলিল, তা বাবা ঠাকুর, তা তো বটেই, বয়স আপনার এমন আর কি। কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটা কথা উকি মারিতে লাগিল। বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে করবার কথা ভাবছেন নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনোদিন জমাতে পারি, এ আমি নিশ্চয়ই করব, তুই জানিস। পরের ঝাঁটা খেয়ে কাজ করতে আমার ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি, বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি। চক্করতি মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখুমপুরের হাট থেকে ফি হাটটা যদি তরিতরকারি কিনে আনি, তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। এ ধরো কম লাভ নয়। একটা হোটেলের ব্যাপারে বাজার করবার মধ্যেই হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার খুব মনে জোর আছে কুসুম, টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে, তবে হোটেল যা চালাবো, বাজারে সেরা হোটেল হবে, তুই দেখে নিস। কুসুম হাজারি ঠাকুরের এই দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল। সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার একজোড়া রুলি ছিল, এক গাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় 8 বছর। আরেক গাছা আছে, বিক্রি করলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা নিয়ে হোটেল খোলা হবে আপনার। হাজারি হাসিয়া বলিল, দৌড় পাগলি, 60 টাকায় হোটেল হবে কি করে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়। তাতেও হবে না। আচ্ছা, হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখব কি, হিসেব আমার মুখে মুখে। ধরো গিয়ে 2টো বড় ডেকচি, ছোট ডেকচি 3টে, থালা বাসন 1 প্রস্ত,
হাতা, খুন্তি, বেড়ি, চামচ, চায়ের বাসন। বাইরে গদির ঘরের একখানা তক্তপোষ, বিছানা, তাকিয়া, বাক্স, খেরো বাঁধানোর খাতা দুখানা, বালতি, লণ্ঠন, চাকি, বেলুন, এইসব নানান নটখুটি জিনিস কিনতেই তো 200 টাকার উপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচ হাতে নিয়ে নামতে হবে। চাকর ঠাকুরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হয়। যদি প্রথম 2 মাস না হলো, কিছু ঠাকুর চাকুরের মাইনে তো আসবে কোথা থেকে। সেসব যাকে, তাছাড়া তোর টাকাই বা নেব কেন? কুসুম ক্রুদ্ধ স্বরে বলিল, আমার থাকতো যদি তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ্যি বাবা ঠাকুর। সে ভাগ্যি থাকলে তো হবে। আমার এত টাকা যখন নেই, তখন আর সে কি বলছি কি করে বলুন? যা আছে ওতে যদি কখনো সখনো কোনো দরকার পড়ে, আপনার মেয়েকে জানাবেন। হাজারি উঠিল। আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না। বলিল, না রে কুসুম, ওতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু কিছু মুখে না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর? বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেঝের উপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে 1 বাটি দুধ ও একখানা রেকাবিতে পেঁপে কাটা, আমের টিকলি ও 2টো সন্দেশ আনিয়া আসনের সামনে মেঝের উপর রাখিয়া বলিল, একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের উপর বসিল। কুসুম ঝকঝকে করিয়া মাজা একটা কাঁসার গেলাসে জল আনিয়া রেকাবের পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো স্নেহযত্ন করে কুসুম, তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চক্রবর্তী মহাশয়ের গাঁজাখোর শালাকে দিয়া, শুধু ওই পদ্মঝির জন্য। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতন কুসুমা। কুসুম হাসিয়া বলিল, মেয়ের মতন কেন বাবা ঠাকুর, মেয়েই তো। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কে করে? যত্ন আর কি করেছি, সে ভাগ্যি ভগবান কি আমাকে দিয়েছেন? একে কি যত্ন করা বলে? কাঁথাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর? তা শুচ্ছি কি রে, রোজ তোর কথা মনে পড়ে শোবার সময়। মনে ভাবি কুসুম একখানা দিয়েছে, ছেঁড়া মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল, পেতে শুয়ে বেঁচেছি। আহা, কি যে বলেন! না, সন্দেশ 2টোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি, ও ফেলতে পারবেন না। কুসুম, তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা, ওটা তোর জন্য রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল, পানানি দাঁড়ান। তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল, আমারও রুলি গাছা রইল তোলা আপনার জন্য বাবা ঠাকুর, যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। সেদিন হোটেলে ফিরিয়া হাজারি দেখিল প্রায় 15 সের কি আধমন ময়দা চাকর আর পদ্মঝি মিলিয়া মাখিতেছে। ব্যাপার কি? এত লুচির ময়দা কে খাইবে? পদ্মঝি কথার সঙ্গে বেশ খানিকটা ঝাঁজ মিশাইয়া বলিল, হাজারি ঠাকুর, তোমার যা রাতবার আগে সেরে নাও, তারপরই লুচিগুলো ভেজে ফেলতে হবে। আচার্যপাড়ার মহাদেব ঘোষালের বাড়িতে খাবার যাবে, তারা অর্ডার দিয়ে গেছে, 9:30টার মধ্যে চাই, বুঝলে? হাজারি ঠাকুর অবাক হইয়া বলিল, 9:30টার মধ্যেই এই আধমন ময়দা ভেজে পাঠিয়ে দেব? আর হোটেলে রান্না কে রাঁধবে?
কি যে বলো পদ্ম দিদি, তা কি করে হবে? রতন ঠাকুরকে বলো না লুচি ভেজে দিক, আমি হোটেলে রান্না রাঁধব। পদ্মজি চোখ রাঙাইয়া ছাড়া কথা বলে না। সে গরম হইয়া ঝঙ্কার দিয়া বলিল, তোমার ইচ্ছে বা খুশিতে এখানকার কাজ চলবে না, কর্তা মশাইয়ের হুকুম। আমায় যা বলে গেছেন তোমায় বললাম। তিনি বড় বাজারে বেরিয়ে গেলেন, আসতে রাত হবে। এখন তোমার মর্জি, করো আর না করো। অর্থাৎ না করিয়া উপায় নাই। কিন্তু ইহাদের এই অবিচারে হাজারির চোখে প্রায় জল আসিল। নিছক অবিচার ছাড়া ইহা অন্য কিছু নহে। রতন ঠাকুরকে দিয়া ইহারা সাধারণ রান্না অনায়াসেই করাইতে পারিত, কিন্তু পদ্মজি তাহা হইলে খুশি হইবে না। সে যে কি বিষ চক্ষে পড়িয়াছে পদ্মজিয়ের, ইহাকে জব্দ করিবার কোনো ফাঁকি পদ্ম ছাড়ে না। ভীষণ আগুনের তাতের মধ্যে বসিয়া রতন ঠাকুরের সঙ্গে দৈনিক রান্নাকার্যতেই প্রায় 9টা বাজিয়া গেল। পদ্মজি তাহার পর ভীষণ তাগাদা লাগাইল লুচি ভাজাতে হাত দেবার জন্য। পদ্ম নিজে খাটিতে রাজি নয়, সে গেল খদ্দেরদের খাওয়ার তদারক করিতে। আজ হাটবার, বহু ব্যাপারী খরিদ্দার। রতন ঠাকুর তাহাদের পরিবেশন করিতে লাগিল। হাজারি এক ছিলিম তামাক খাইয়া লইয়া আবার আগুনের তাতে বসিয়া গেল লুচি ভাজিতে। আধ ঘণ্টা পরে, তখন 5 ময়দাও ভাজা হয় নাই, পদ্ম আসিয়া বলিল, ও ঠাকুর, লুচি হয়েছে, ওদের লোক এসেছে নিতে। হাজারি বলিল, না, এখনো হয়নি পদ্ম দিদি, একটু ঘুরে আসতে বলো। ঘুরে আসতে বললে চলবে কেন? 9:30-র মধ্যে ওদের খাবার তৈরি করে রাখতে হবে বলেছে। তোমায় বলিনি সে কথা? বললে কি হবে পদ্ম দিদি, মন্তরে ভাজা হবে আধমন ময়দা। 9টার সময় তো উনুনে ব্রহ্মার নেচি ফেলেছি, জিজ্ঞেস করো মতিকে। সেসব আমি জানি নে, যদি ওরা অর্ডার ফেরত দেয় বোঝাপড়া করো কর্তার সঙ্গে। তোমার মাইনে থেকে আধমন ময়দা আর 10 ঘির দাম 1 মাসে তো উঠবে না, 3 মাসে ওঠাতে হবে। হাজারি দেখিল কথা কাটাকাটি করিয়া লাভ নাই। সে নীরবে লুচি ভাজিয়া যাইতে লাগিল। হাজারি ফাঁকি দেওয়ার অভ্যাস করে নাই। কাজ করিতে বসিয়া শুধু ভাবে কাজ করিয়া যাওয়াই তাহার নিয়ম, কেউ দেখুক বা নাই দেখুক। লুচি ঘিয়ে ডুবাইয়া তাড়াতাড়ি তুলিয়া ফেলিতে শীঘ্র শীঘ্র কাজ চুকিয়া যায় বটে, কিন্তু তাহাতে লুচি কাঁচা থাকিয়া যাইবে। এজন্য সে ধীরে ধীরে সময় লইয়া লুচি ভাজিতে লাগিল। পদ্মজি একবার বলিল, এত দেরি করে খোলা নামাচ্ছ কেন ঠাকুর, হাত চালাও না, অত লুচি ডুবিয়ে রাখলে কড়া হয়ে যাবে। হাজারি ভাবিল, একবার সে বলে যে রান্নার কাজ পদ্মজির কাছে তাহাকে শিখতে হইবে না। লুচি ডুবাইলে কড়া কি নরম হয় সে ভালোই জানে। কিন্তু তখনই সে বুঝিল পদ্মজিকে একথা কে বলিতেছে। 10 ঘি হইতে জলতি বাদে যাহা বাকি থাকিবে পদ্মঝির লাভ, সে বাড়ি লইয়া যাইবে লুকাইয়া। কর্তামশাই পদ্মজির বেলায় অন্ধ, দেখিয়াও দেখে না। হাজারি ভাবিল, এইসব জুয়াচুরির জন্য হোটেলের দুর্নাম হয়। খদ্দেরে পয়সা দেবে, তারা কাঁচা লুচি খাবে কেন? 10 ঘিয়ের দাম তো তাদের কাছ থেকে আদায় হয়েছে, তবে তা থেকে বাঁচানোই বা কেন? তাদের জিনিসটা যাতে ভালো হয় তাই তো দেখতে হবে। পদ্মজি বাড়ি নিয়ে যাবে বলে তারা 10 ব্যবস্থা করেনি। পরক্ষণেই তাহার নিজের স্বপ্নে সে বিভোর হইয়া গেল। এই রেল বাজারেই সে হোটেল খুলিবে, তাহার নিজের হোটেল। ফাঁকি যাহাকে বলে তাহার মধ্যে থাকিবে না। খদ্দের যে জিনিসের অর্ডার দেবে তাহার মধ্যে চুরি সে করিবে না। খদ্দের সন্তুষ্ট করাই ব্যবসা, নিজের হাতে রাঁধিবে, খাওয়াইয়া সকলকে সন্তুষ্ট রাখিবে। চুরি জুয়াচুরির মধ্যে সে নাই। লুচি ভাজা ঘিয়ের বুদবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন
সেই ভবিষ্যৎ হোটেলের ছবি দেখিতে পাইতেছে প্রত্যেক ঘিয়ের বুদবুদটাতে। পদ্মজি সেখানে নাই, বেচু চক্রবর্তীর গাঁজাখোর ও মাতাল শালাও নাই। বাহিরে গদির ঘরে দিব্যি ফর্সা বিছানা পাতা। খদ্দের যতক্ষণ ইচ্ছা বিশ্রাম করুক, তামাক খাইতে ইচ্ছা করে খাক, বাড়তি পয়সা আর একটিও নিতে হইবে না। 2টা করিয়া মাছ, হপ্তায় 3 দিন মাংস বাধা খদ্দেরদের। এসব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দু হোটেল, হিন্দু হোটেল বলিয়া মতি চাকরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলে কি খদ্দের ভিড়িবে? পদ্মজি আসিয়া বলিল, ও ঠাকুর, তোমার হলো? হাত চালিয়ে নিতে পারছ না, বাবুদের নোক যে বসে আছে। বলিয়াই ময়দার বারকোষের দিকে চাহিয়া দেখিল বেলা লুচি যতগুলো ছিল হাজারি প্রায় সব খোলায় চাপাইয়া দিয়াছে। খান 15-20 বেশি বারকোষে নাই। মতি চাকর পদ্মজিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল। পদ্মজি বলিল, তোমার হাত চলছে না না? এখানে 10 ময়দার তালা ডাঙায় এইরকম করে লুচি বেললে কখন কি হবে? হাজারি বলিল, পদ্মদিদি, রাত 11টা বাজবে এই লুচি বেলতে, আর এক হাতে ভাজতে, তুমি বেলবার লোক দাও। পদ্মজি মুখ নাড়িয়ে বলিল, আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্য। ভাজতে হয় ভাজো, না হয় না ভেজো। ফেরত গেলে যখন কর্তামশাই তোমার সঙ্গে বোঝাপড়া করবেন এখন। পদ্মজি চলিয়া গেল। মতি চাকর বলিল, ঠাকুর, তুমি লুচি ভেজে উঠতে পারবে কি করে? লুচি পোড়াবে না, এত ময়দার তাল আমি বেলবো কখন বলো? হঠাৎ হাজারির মনে হইল একজন মানুষ এখনই তাহাকে সাহায্য করিতে বসিয়া যাইত, কুসুম। কিন্তু সে গৃহস্থের মেয়ে, গৃহস্থের ঘরের বউ, তাহাকে এখানে আনা যায় না। যদিও ইহা ঠিক, খবর পাঠাইয়া তাহার বিপদ জানিলে কুসুম এখনই ছুটিয়া আসিত। তারপর 1 ঘণ্টা হাজারি অন্য কিছু ভাবে নাই, কিছু দেখে নাই। দেখিয়াছে শুধু লুচির কড়া, ফুটন্ত ঘি, ময়দার তাল আর বাখারির সরু আগায় ভাজিয়া তোলা রাঙা রাঙা লুচির গোছা। তাহা হইতে গরম ঘি ঝরিয়া পড়িতেছে। ভীষণ আগুনের তাত, মাজা পিঠ বিষম টনটন করিতেছে। ঘাম ঝরিয়া কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে। 1 চিলিম তামাক খাইবারও অবকাশ নাই। শুধু কাঁচা লুচি কড়ায় ফেলা আর ভাজিয়া তুলিয়া ঘি ঝরাইয়া পাশের ধামাতে রাখা। রাত 10টা। মুর্শিদাবাদের গাড়ি আসিবার সময় হইল। মতি চাকর বলিল, আমি একবার স্টেশনে যাই ঠাকুরমশাই, ট্রেনের টাইম হয়েছে। খদ্দের না আনলে কাল কর্তামশাইয়ের কাছে মার খেতে হবে। একটা বিড়ি খেয়ে যাই। ঠিক কথা। সে খানিকক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করিতে করিতে হিন্দু হোটেল, হিন্দু হোটেল বলিয়া চেঁচাইবে। মুর্শিদাবাদে ট্রেন আসিতে আর মিনিট 15 বাকি। হাজারি বলিল, একা আমি বেলবো আর ভাজবো? তুই কি খেপলি মতি? দেখলি তো ওদের কাণ্ড। রতন ঠাকুর সরে পড়েছে, পদ্মদিদিও বোধহয় সরে পড়েছে, আমি একা কি করি? মতি বলিল, তোমাকে পদ্মদিদি 2 চোখে দেখতে পারে না। কারো কাছে বলো না ঠাকুর, এ সব তারই কারসাজি, তোমাকে জব্দ করবার মতলব করেছে। আমি যাই, নইলে আমার চাকরি থাকবে না। মতি চলিয়া গেল। অন্তত 5 ময়দার তাল এখনো বাকি। লেচি পাকানো সেও প্রায় 150। হাজারি গুনিয়া দেখিল 16 ঘণ্টা লেচি, অসম্ভব। একজন মানুষের দ্বারা কি করিয়া রাত 12টার কমে বেলা ও ভাজা 2 কাজ হইতে পারে? মতি চলিয়া যাইবার সময় যে বিড়িটা দিয়া গিয়াছিল সেটি তখনও ফুরায় নাই। এমন সময় পদ্ম উকি মারিয়া বলিল, কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া। ওদিকে বাবুর বাড়ি থেকে নোক 2 বার ফিরে গেল, তখনই তো বলেছি হাজারি ঠাকুরের দিয়ে কাজ হবে না।
বলি বিড়িটা ফেলে কাজে হাত দাও না, রাত কি আর আছে? হাজারি ঠাকুর সত্যি কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্মঝিয়ের সামনে সে এ কথা বলিতে পারে না যে লুচি বেলিবার লোক নাই। আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই। রাত 11টার বেশি দেরি নাই। হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না। কেবলই এই সময়টা মনে আসিতেছিল দুটি মুখ। একটি মুখ তাহার নিজের মেয়ের টেপির, বছর 12 বয়স, বাড়িতে আছে, প্রায় 5-6 মাস তার সঙ্গে দেখা হয় নাই। আর একটি মুখ কুসুমের। ওবেলা কুসুম সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো, তার সেই হাসি মুখ, টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে। লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখই দেখিতে পাইতেছে। টেপি ও কুসুম দুইয়ে মিলিয়া এক। ওরা আজ যদি দুজনে এখানে থাকিত, ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে, এদিকে টেপি। ঠাকুর, স্বয়ং কর্তামশাই, বেচু চক্রবর্তী, পেছনে পদ্মঝি। পদ্মঝি বলিল, ও গাঁজাখোর ঠাকুরকে দিয়ে হবে না, আপনাকে তখনই বলিনি বাবু, ও গাঁজা খেয়ে বুধ হয়ে আছে, দেখছেন না, কাজে গুবে কোত্থেকে? হাজারি তটস্থ হইয়া আরও তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। বাবুদের লোক আসিয়া বসিয়াছিল। পদ্মঝি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। 5 সের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না। এত রাত্রে লইয়া গিয়া কোন কাজ হইবে? বেচু চক্রবর্তী হাজারিকে বলিলেন, এই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। গাঁজাখোর মানুষকে দিকে আর কাজ হয়? হাজারি বলিল, আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু। কেউ তো বেলে দিতে আসেনি, এক মতি চাকর ছাড়া। সেও গাড়ির টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল, আমি কি করব বাবু? বেচু চক্রবর্তী বলিলেন, সেসব শুনছি না ঠাকুর, ওর দাম তুমি দেবে। খদ্দের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারি নে। আর মাখা নেচি কাটা ময়দা? হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এদের দাম দিতে হয়, লুচি ভাজিয়া সে নিজে লইবে। রাত 11:30 পর্যন্ত খাটিয়া ও মতি চাকরকে কিছু অংশ দেবার জন্য লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল। এখনো 3-4 ঝুড়ি লুচি মজুদ। পদ্মঝি উকি মারিয়া বলিল, লুচি ভাজছ এখনো বসে? আমাকে খান কতক দাও দেখি। বলিয়া নিজেই একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান 25-30 গরম লুচি তুলিয়া লইল। হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না, আসলে সাহসী কুলাইল না। অনেক রাত্রে সুপ্তথিতা কুসুম চোখ মুছিতে মুছিতে বাহিরে দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক পোটলা হাতে ঝোলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময় সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে মা কুসুম, হোটেলে লুচি ভাজতে দিয়েছিল খদ্দের, বেলে দেবার লোক নেই, শেষকালে খদ্দের 5 সের ময়দার লুচি নিল না। কর্তবাবু বলেন আমায় তার দাম দিতে হবে। বেশ, আমায় দাম দিতে হয়, আমিই নিয়ে যাই, তাই তোর জন্য নিয়ে এলাম। কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো। রাত বড্ড হয়ে গিয়েছে, ঘুমিয়েছিলে বুঝি? ধর তো মা বোচকাটা, রাখগে যা। কুসুম বোচকাটা হাজারির হাত হইতে নামাইয়া লইল। সে একটু অবাক হইয়া গিয়াছে। বাবা ঠাকুর পাগল, নতুবা এত রাত্রে? তাহার একঘুম হইয়া গিয়াছে, এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা,
লুচি গরম আর টাটকা, এই ভেজে তুলেছি। তুমি খানখত খেয়ে ফেলো গিয়ে এখন, কাল সকালে বাসি হয়ে যাবে। আর ছেলেপিলেদের দাও গিয়ে, কত আর রাত হয়েছে, 12:30টার বেশি নয়। হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটি দুঃসাহসের কাজ করিল। মতি চাকর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল। তাহাকে তুলিয়া বলিল, মতি, আমি রাত 3টের গাড়িতে বাড়ি যাচ্ছি, এত লুচি কে হবে, বাড়িতে দিয়ে আসি। তুমি থাকো, আমি কাল সকাল 10টার গাড়িতে এসে রান্না করব, কর্তামশাইকে বলো। মতি অবাক হইয়া বলিল, এত রাত্রে লুচি নিয়ে বাড়ি রওনা হবে? এত লুচি কি হবে? এখানে থাকলে কাল সকালে 12 ভূতে খাবে তো। আমার জিনিস নিজের বাড়ি দিয়ে আসি। আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পায় না, তাদের দিয়ে আসি। 6টা পয়সা তো খরচ। হাজারি আর ঘুমাইল না। টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে। কুসুম যেমন, টেপিও তেমন। আর 2টি ছেলে আছে, ছোট ছোট। তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মঝি আর কর্তা মহাশয়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই। রাত 3:30টার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং 3.5 ক্রোশ পথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গে স্বগ্রামে পৌঁছিল।